মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সাথে আলোচনা হয়নি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তের পরামর্শ বিশ্লেষকদের। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে নির্বাচন, পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে আবারও জানালেন প্রধান উপদেষ্টা। পরাজিত শক্তির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে বলেছেন মির্জা ফখরুল। খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে কাজ করছে সরকার। প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। চূড়ান্ত মতামত জানাবে 15 মের মধ্যে। আগামী নির্বাচনে সুযোগ দিতে আগ্রহী সিইসি। বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়, মন্তব্য অর্থ উপদেষ্টার। ট্রাম্পের শুল্ক নীতিতে চীনের বড় অঙ্কের বিনিয়োগ আসার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছতে বাংলাদেশের ভেতর দিয়ে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এর আগে অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, রাখাইনে মানবিক করিডোর দিতে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমেই সরকারের করিডোর বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক করা উচিত। ইমরুল কায়েসের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে দীর্ঘ যুদ্ধ সংঘাতে সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাশাপাশি দেখা দিয়েছে দুর্ভিক্ষের আশঙ্কা। এরই প্রেক্ষিতে রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছাতে বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর দেওয়ার বিষয়টি আলোচনায় আসে। গেল রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে অন্তর্বর্তী সরকার। নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। তবে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে জাতিসংঘ বা আন্তর্জাতিক কোনো সংস্থার সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা হয়নি বলে বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেখুন, এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আবু সালেহ মোহাম্মদ ইউসুফ মনে করেন, সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সরকারের করিডোর বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক করা উচিত। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এখনো তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যে মায়ানমারের স্টেক হোল্ডার কারা কারা হবে, এটার নীতি কি হবে, বাংলাদেশের অভ্যন্তরে সকলগুলো পক্ষের সাথে কিভাবে হবে, আঞ্চলিক এবং আন্তর্জাতিকভাবে যারা আছে তাদের ভূমিকা কী হবে, সেটা আরও অনেক বেশি শর্ট আউট করার সুযোগ বা প্রয়োজনীয়তা আছে। কিন্তু মানবিক বিষয় হিসাবে বাংলাদেশ সবসময় যে সাপোর্ট দেয় সেটা অবশ্যই শক্তিশালী করবে, এবং এইটার লং টার্মে মানবিক বিষয়গুলোতে ইমপ্লিমেন্টেশনের বিষয়গুলো যদি সঠিকভাবে সাজানো যায়, তাহলে লং টার্মে বাংলাদেশের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক তৈরি এবং মানবিকগুলো প্রমোট করার ক্ষেত্রে এটা সহযোগিতা করার সম্ভাবনাই থাকে। মানবিক করিডোর বিষয়ে না বুঝে মন্তব্য করা ঠিক নয় বলে উল্লেখ করেন তিনি। নীতিগতভাবে বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান বিষয়। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচার 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করায় ভেঙে পড়েছিল আইন শৃঙ্খলা ব্যবস্থা, মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবর্তিত পরিস্থিতিতে এখন পুলিশের সামনে চ্যালেঞ্জ আগামী নির্বাচন। পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সিকান্দার রেমানের। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে বিগত দিনে ব্যাপক জনরোষে পড়ে পুলিশ। এখন পুলিশের দায়িত্ব তাদের হারানো গৌরব ফিরিয়ে আনা। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ভোটের পরিবেশ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দেন। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা
খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আজারবাইজানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি নিয়ে যোগাযোগ বাড়াতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজারবাইজানের উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মাম্মাদাভ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আজারবাইজানে লেখাপড়ার বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশি শিক্ষার্থীরা জ্বালানি খাতে পড়াশোনার সুযোগ পাবে। একই সঙ্গে আজারবাইজানের শিক্ষার্থীরাও বাংলাদেশের টেক্সটাইল খাত থেকে শিখতে উৎসাহিত হবে। ঢাকায় দূতাবাস খুললে ভিসা সমস্যাও দূর হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সম্পর্ক জোরদারের উপর আলোচনা হয়েছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুঁড়ে মারবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের কল্যাণে কাজ করবে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। নিজ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল আরও বলেন, দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ যাদের ভয় পেয়েছে তাদেরকে গুম করে আটকে রেখেছে। শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যাদেরকে মনে করছে যে এই লোকটা আওয়ামী লীগ সরকারের জন্য ভালো না, এ সমস্যা করতে পারে, ভীতিকর হতে পারে, জনগণ তার পিছনে বেশি থাকতে পারে, তাকে ওরা পুলিশ পাঠায় তুলে নিয়ে গিয়ে গুম, খবর নাই। আর যদি পুত্র সন্তান বা সন্তানের জনক হয়ে থাকে, তাদের ছেলেমেয়েরা জানে না যে তাদের বাপ কোথায়। এই ভয়ঙ্কর কাজগুলো করতে দেখে আল্লাহ তাআলা তাকে ওই শাস্তি দিয়েছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির অনুরোধে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে কাজ করছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হবার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য জানিয়েছেন তিনি। তবে বেগম জিয়া কবে ফিরবেন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। সেই সঙ্গে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতিও চলছে। জানা গেছে, তার সঙ্গে দুই পুত্রবধূ জোবাইদুর রহমান এবং সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরতে পারেন। বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে আনতে কাতারে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেন। চিঠির পরিপ্রেক্ষিতেই সরকারের তরফ থেকে সহযোগিতার বিষয়টি দেখা যাচ্ছে। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। টানা ১৭ দিন হাসপাতালে থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদেরকে ভোটাধিকার বাস্তবায়ন করানো সম্ভব নয়। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। নির্বাচন কমিশনে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রায় সকল রাজনৈতিক দলই। তবে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়া নিয়ে নিজ নিজ দলের মতামত আগামী 15 মের মধ্যে জানাবে দলগুলো। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে প্রধান রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন।
সেমিনারে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। এ সময় অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট, প্রবাসী ভোটিংয়ের এই 3টি প্রক্রিয়া নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যে ভোটারের উইলটা, ভোটারের ইচ্ছা প্রতিফলিত হবে তো প্রক্সির মাধ্যমে। সেমিনারে স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সীমিত আকারে হলেও এবারের জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটিং শুরু করা হবে, তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রথম থেকে আমরা ওয়াদা করেছিলাম যে অন্তত আমরা আউট অফ কান্ট্রি ভোটিংটা ইনিশিয়েট করবো এই নেক্সট ইলেকশনে। আমরা এটা আমাদের জাতির কাছে দেওয়া ওয়াদা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বিগত বছরের 16ই ডিসেম্বরের তার বক্তৃতায় জাতির কাছে একই ওয়াদা করেছেন। সেমিনার থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। এ সময় এক এক দল এক এক পদ্ধতির উপর নিজেদের মতামতের কথা জানান। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের রিহ্যাবিলিটেশনের প্রজেক্ট হিসেবে কাজ না করে এটা যাতে সত্যি সত্যি বিদেশে যারা ভোটার আছে এবং যারা বৈধভাবে গেছে, যেটাতে ন্যূনতম সমস্যা রয়েছে, সব থেকে কম সমস্যা যেই সিস্টেমে থাকবে আমরা সেইটাকে গ্রহণ করে আমরা তাদের ভোটের অধিকার দিতে পারি। যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য, সেই জন্য আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে। রিজার্ভেশনগুলো আমরা আগামী 15 তারিখের মধ্যে লিখিতভাবে জানাবো। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি আর জামাতের নেতারাও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব 2012 সাল থেকেই দিয়ে আসছে বিএনপি। আর জামাতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, এটি বাস্তবায়ন হলে সব বাংলাদেশি নাগরিক একসাথে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। 2014 সালের নির্বাচনেরও আগে নির্বাচন কমিশন আরপিও সংশোধনের একটা উদ্যোগ নিয়েছিল। তখন আমরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলি করেছিলাম, যেটা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম, সেখানেও আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটের অধিকার আমরা দাবি করেছি। এবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে অঙ্গীকার করেছেন, নির্বাচন কমিশনারকে আশ্বস্ত করেছেন, জামাত ইসলামী তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে প্রবাসীদের ভোটার করতে হবে। আমরা আশা করি আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার পাওয়ার মাধ্যমে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নিজেদের তাৎক্ষণিক পরামর্শের পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে চূড়ান্ত মতামত দেওয়ার কথাও জানান দলগুলোর প্রতিনিধিরা। কারণ এক্স যাকে নমিনেশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। কেন্দ্রীয় সভাপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক জানিয়েছেন, বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনে ঘোর বিরোধিতার দল। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, তারা এমন একটি সনদ তৈরি করতে চান যাতে কেউ আর ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হয়ে উঠতে না পারেন। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংস্কার নিয়ে মতবিনিময় করে। দলটির সভাপতি সাইফুল হক জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করতে গেলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। উপযুক্ত সময়ে সংস্কারের জন্য উপযুক্ত কাজ শুরু করেছে সরকার। ঐক্যমত্যের প্রশ্নে বেশি রশি টানাটানি করলে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কমিটমেন্ট অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে প্রধান ধরে কাজটি এগোতে পারলে এই উদ্যোগ সফল হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তাই ন্যূনতম সময় মে-জুনের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছবে বলেও আশা ব্যক্ত করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক। আমরা চাই, বাংলাদেশের মানুষ চান, যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার, তাদের কাছে আমাদের দায় হচ্ছে আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করি, যেন আমরা প্রকৃতপক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি। যে বক্তব্যটি আমরা খুব পরিষ্কার করে উল্লেখ করেছি সেটা হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের রাষ্ট্রের যে মূল নীতিমালা যেগুলো আছে আমরা বলেছি, আর সেই মূল নীতিমালাগুলোকে অক্ষুণ্ণ রাখা দরকার। আমরা বলেছি যে এখানে আমাদের
সমাজে যদি আপনাকে সাম্য এখানে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে গণতান্ত্রিকভাবে পর্যায়ক্রমে কিভাবে বাংলাদেশের বৈশিষ্ট্য নিয়ে আমরা সমাজতন্ত্র করব, যেটা আমাদের মূল নীতিমালার মধ্যে ছিল, সেটা উল্লেখ থাকা দরকার। বাংলাদেশের সঙ্গে $470 কোটি ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমদ। অর্থ উপদেষ্টা বলেন, IMF এর কাছ থেকে 1.2 বিলিয়নের বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ। এতেও সম্মতি দিয়েছে সংস্থাটি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংক ও IMF এর অর্থ ছাড়াই বাংলাদেশ ভালো চলছে, তাই সব চাপিয়ে দেওয়ার শর্ত মেনে নিতে হবে এমন নয়। ট্রাম্পের নতুন শুল্ক নীতির বিষয়ে সালেহউদ্দিন বলেন, মার্কিন প্রশাসনের নতুন শুল্ক আরোপের বিষয় নিয়ে এবারের যুক্তরাষ্ট্র সফর ইতিবাচক প্রভাব ফেলবে দুদেশের বাণিজ্যে। ইতিমধ্যেই দেশটির সঙ্গে নতুন করে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বলেন, এত বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ। জানান, 3 মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্তে যাবে ট্রাম্প প্রশাসন, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আগের দু একটা কতগুলো ইস্যু আছে, খুব বেজন না, কিছু কিছু শর্ত, যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না আমাদের দিক থেকে, এবং আমরা ফাইট করেছি, আমরা হিসেবে তর্ক করেছি, ওরা বলছে এই করো সেই করো, এক্সাম্পল দিয়েছে। আমরা যদি ওই পথে আমরা হাঁটবো না। বাংলাদেশে মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার। IMF থেকে কোনো টাকা পয়সা না নিয়ে কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু IMF থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। অর্থাৎ তাদেরকে বললাম, তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছেছি। ইজ এ প্রুফ। অতএব তারা যে আমাদের এখন চাপিয়ে দেবে, শর্তগুলি চাপিয়ে দেবে, তারাও টের পেয়েছে। অর্থাৎ ওরা বলছে উইল কন্টিনিউ, এবং ওরা বলছে যে উই আর অ্যারাইভিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। আপনারা দেখেছেন তো। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে ভারসাম্য আনতে তুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ আয়োজিত এক সেমিনারে তিনি সব কথা বলেন। মার্কিন এই রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র শুধু ভালো মানের তুলা উৎপাদন করে না, তুলা রপ্তানিতেও শীর্ষে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর মধ্য দিয়ে বাণিজ্য ঘাটতি কমানোর পাশাপাশি বস্ত্র খাতে প্রভূত উন্নতির সম্ভাবনার কথাও বলেছেন মার্কিন এই কূটনীতিক। আওয়ামী লীগের আমলে ভারত থেকে সুতা আমদানিতে দেশের টেক্সটাইল খাত প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছিল বলে অভিযোগ করেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। সরকারের আমলাতন্ত্র দক্ষতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মন্তব্য করে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের বৈষম্য ও অবহেলার প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের মতে, ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশে চীনের বড় অঙ্কের বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি করেছে। সিপিডির মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। কারিগরি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন সহ 6 দফা দাবি আদায় বেশ কিছুদিন থেকে আন্দোলনে রয়েছেন পলিটিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে পালন করছেন শাটডাউন কর্মসূচি। এমন প্রেক্ষাপটে কারিগরি বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা বিষয়ক মিডিয়া ব্রিফ করে সিপিডি। এতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চরম বৈষম্য ও অবহেলার শিকার কারিগরি শিক্ষা। বৈষম্য এবং অবহেলার একটা যদি প্রকৃষ্ট উদাহরণ পেতে হয়, তাহলে বাংলাদেশের কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার অঙ্গনের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। দুঃখের পরিতাপের বিষয় হলো যে অভ্যুত্থান উত্তর সরকার আসার পরেও এই শিক্ষার এই ধারাটির প্রতি যে পক্ষপাত দুষ্ট আচরণ এবং এখানে যে সমন্বয় এবং উদ্যোগের অভাব, তা আমাদের খুবই পীড়িত করে। দক্ষতা ভিত্তিক সমাজ গড়তে আমলাতন্ত্র প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে বলে মনে করেন সিপিডির এই সম্মানীয় ফেলো। যেই শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে এই আমলা এবং শাসক গোষ্ঠী গড়ে উঠেছে, তার ভিতরে এই যারা কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা নিয়ে আসছে, তাদের প্রতিনিধিত্ব অনেক কম। তারা কিন্তু সেই ক্ষমতার লড়াইয়ে আমার এই লোকগুলি বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার আমার শিক্ষার্থীরা যারা বেরোলো, তারা কিন্তু হেরে যাচ্ছে। ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশে বিনিয়োগে বড় সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করেন
ডক্টর মোস্তাফিজুর রহমান। তো এখন যেটা আমি দেখি যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটা হলো যে চীন এখন তার ডাইভার্সিফাই করবে, আমাদের মতো দেশগুলোতে বিনিয়োগ করে তারপরে এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে সে রপ্তানি করতে চাইবে, যাতে অতিরিক্ত শুল্কটা দিতে না হয়। দেখবেন চীনের কিন্তু একটা বড় আগ্রহ এখন কিন্তু দেখাচ্ছে। শুধু দক্ষতা ভিত্তিক সমাজ নয়, কারিগরি শিক্ষা সমাজে উদ্যোক্তা তৈরি করতে সহায়ক বলে মনে করে সিপিডি। কিন্তু শিক্ষা। গোলাম মনিরুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। ইজারা দেওয়ার দায়িত্ব যাদের, তারা এবার গাবতলী পশুর হাটের ইজারা নিচ্ছেন। আর এই অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। সর্বোচ্চ দরদাতাকে ইজারা না দিয়ে বেআইনিভাবে স্থানীয় লোকবল আর সিটি কর্পোরেশনের নামমাত্র কিছু কর্মী দিয়ে ঈদ পর্যন্ত খাজনা আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। এতে সরাসরি বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সংস্থাটি। এম সেলিমের ক্যামেরায় রিপোর্ট করছেন ফজলে রাব্বি। প্রতি বাংলা বছরের শুরুতেই গাবতলী স্থায়ী পশুর হাটটি ইজারা দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 1 বছরের জন্য দেয়া এই ইজারার জন্য প্রায় 1 মাস আগে থেকেই কাজ শুরু করে সংস্থাটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। গেল 3 মার্চ ইজারায় অংশ নেওয়া 5টি প্রতিষ্ঠানের মধ্যে 22 কোটি 25 লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয় আরাত মোটরস। তবে দরপত্রটি কেন্দ্রীয় ক্রয় সংক্রান্ত ইউনিট সিপিটিউ এর ওয়েবসাইটে আপলোড না করার কারণ দেখিয়ে ইজারা আটকে দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তবে সরকারি হাটবাজার সংক্রান্ত নীতিমালা বলছে প্রথম দফা টেন্ডারের ইজারাদার পাওয়া না গেলে আরও 2বার ডাকা যাবে টেন্ডার। এরপরও ইজারাদার পাওয়া না গেলে তখন কেবল খাস আদায় করতে পারে সিটি কর্পোরেশন। প্রশ্ন উঠছে, সকল নিয়মনীতির বিধ্বংগুলি দেখিয়ে কিভাবে হাট ইজারা নিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন? এমন প্রশ্ন করতেই ডিএনসিসির প্রশাসক জবাব দিলেন অধিক রাজস্ব আদায়ের। দরপত্রের নিয়ম, সেই নিয়ম না মেনে দরপত্রের প্রসিডিং করা হয়েছিল দেখে সেটাকে বন্ধ করা হয়েছে, আইনগতভাবে হয় নাই এই কারণে। সুতরাং দরপত্র আমাদের ওয়েবসাইটে দেওয়ার কথা ছিল, অন্যান্যরা যারা জানবে সকলকে জানার, এগুলো সব মেনটেন করা হয় নাই। যেই কারণেই এই দরপত্রটাই আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। এবং আমরা সিটি কর্পোরেশন আশা করি, যেহেতু নিজেরা খাস কালেকশন করছি, এখন তার কাউকে দিয়ে করাচ্ছি না, আমরা এর হাট চালাবো এবং এটা আইনে আছে। সুতরাং আইনসিদ্ধভাবে আমরা হাট চালাবো। দরপত্রতে যে পরিমাণ টাকা মানে উঠে এসেছে, আমরা তার চেয়ে বেশি টাকা কালেকশন করতে পারবো। আসলেই কি অধিক রাজস্ব আদায় হচ্ছে ডিএনসিসির? বাংলা ভিশনের হাতে আসা বেশ কিছু ডকুমেন্টস পর্যালোচনা করে দেখা যায় ইজারায় অংশ নেওয়া সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানের দেয়া 1 বছরের শিডিউল ক্রয়, প্রস্তাবিত দর, ভ্যাট, আয়কর বাবদ বছরে মোট 29 কোটি টাকা আয় হতো সরকারের, যা গড়ে প্রতিদিন প্রায় 8 লাখ টাকার কাছাকাছি। কিন্তু গত 15 থেকে 20 এপ্রিল পর্যন্ত গাবতলী হাট থেকে মাত্র 5 লাখ টাকা আদায় হয়েছে। এতে 6 দিনেই 40 লাখ টাকার রাজস্ব হারিয়েছে সিটি কর্পোরেশন। কেমন টাকা? একদিন বলতে একবেলা করছি, তো তখন মানে 55,000 না কত টাকা করছি, তাতে আমার এখন খেয়াল নাই। এত কিছুর পরও ঠিক কোন ক্ষমতা বলে হাট ইজারা দিচ্ছে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন? খোঁজ নিয়ে জানা গেছে তৃতীয় দরদাতা প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে খাজনা আদায় করছে ডিএনসিসি। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হয়েও কাজ না পাওয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেন আরাত মোটরস। এটা যে কী কারণে আমরা পাচ্ছি না, এটাও ওনারা আমাদের জানায় নেই। তো আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে এটা ওনারা একটা এক্সকিউজ দিয়েছে যে ওয়েবসাইটে দেওয়া হয়নি টেন্ডারের ওনাদের, এটার জন্য ওনারা এই টেন্ডারটা বাতিল করেছে, এরকম একটা আমরা জানতে পেরেছি। তো পূর্বের মানে এত বছরে তো এরকম কখনো হয় নাই। গত কয়েক বছরে যারা ফার্স্ট বিডার ছিল ওরাই পেয়েছে। আর এটা যদি ওনারা মনে করে যে এবার এটা মিস্টেক ছিল, ওনারা আরও 2বার এটা টেন্ডার করতে পারে। আরও 2বার, এটা তো আমি যতটুকু জানি 3বার আপনি টেন্ডার করে, যে একবার না হয় দ্বিতীয়বার না হয় তৃতীয়বার, কিন্তু ওনারা এখন যেটা করতেছে এটা পুরোটাই ওনাদের ক্ষমতা দেখেই করতেছে। সর্বোচ্চ দরদাতা হয়েও ইজারা না পাওয়ায় আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্ণধার। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সুবর্ণা মুস্তফা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকার একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশ এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন এবং অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে
ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক নামে এক ব্যক্তি। বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অভিনেত্রী রোকেয়া প্রাচী, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, মেহের আফরোজ শাওন এবং আজিজুল হাকিম সহ 17 অভিনয় শিল্পীকে এই মামলার আসামি করা হয়েছে। এদিকে জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। বিকেলে রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় অভিনেতা সিদ্দিকের পরনের কাপড় ছিঁড়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। তাকে মারধর করে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যায় তারা। সিদ্দিকের গুলশান থানায় হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ঢাকা 17 এবং টাঙ্গাইল 1 আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নেয়ার চেষ্টা করেও পাননি তিনি। 24 ঘন্টার মধ্যে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার এবং দুর্নীতিবাজ বিচারপতিদের অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতারা। দাবি আদায়ে আগামী 7 মে বুধবার সুপ্রিম কোর্টের গেটের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সুপ্রিম কোর্ট চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সমাবেশে ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, মামলা থাকার পরও আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতারে কোনো উদ্যোগ না নেয় আইনজীবী সমাজ হতাশ এবং ক্ষুব্ধ। তাকে বাংলাদেশের বিচার বিভাগ এবং গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর হিসেবে উল্লেখ করেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সাবেক এই প্রধান বিচারপতিকে দেশের গুম খুনের মূল হোতা হিসেবে অভিহিত করে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তিনি। সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল দাবি করেন, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ধর্ম বর্ণ নির্বিশেষে জামাত এমন দেশ গড়তে চায় যেখানে মানুষ যোগ্যতা অনুযায়ী মর্যাদা পাবে, জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতের ইসলামের দাওয়াতি গণসংযোগ এবং সহযোগী সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ডক্টর শফিকুর রহমান আরও বলেন, আগে পরীক্ষায় ভালো রেজাল্ট পেয়ে উত্তীর্ণ হলে দেখা করার জন্য মানুষ বাড়িতে যেত। এখন কিছু ছাত্র দেখলে বলে, তোমরা আমাকে মাফ করে দাও। মাদক, অস্ত্র ও মাস্তানিতে কিছু মাফিয়া গ্রুপ তাদের নিজেদের স্বার্থে এই বাচ্চা ছাত্রদের নষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি। এমন একটা দেশ গড়তাম চাই যে দেশে মানুষ মর্যাদা পাইব তার গুণাগুণের ভিত্তিতে, তার কোয়ালিটি দেখে তার সমাজ তার যথাযথ জায়গায় সম্মান করতে বাধ্য। সে কোন ধর্মের এটা বড় কথা নয়, এমনকি সে কোন দলের এটা বড় কথা। আল্লাহ তার মাঝে যোগ্যতা দিচ্ছেন, মেধা দিচ্ছেন, ইয়েস, এই জায়গার লাগে তারে আমরা তোমারই। এবারের বাজেট কোনোভাবে উচ্চাভিলাষী হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। এই বাজেটে খরচ কমানোর পাশাপাশি আয় বাড়াতে কর ছাড় তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিকেলে সামষ্টিক অর্থনীতি এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সেমিনারে তিনি এই তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং সিইও ডক্টর মাসরুর রিয়াজ বলেছেন, নতুন বাজেটে বড় প্রবৃদ্ধির মোহ থেকে সরে এসে সরকারকে আপাতত 3-4% প্রবৃদ্ধি নিয়ে সন্তুষ্ট হতে হবে, নজর দিতে হবে মূল্যস্ফীতি কমানোর দিকে। রিয়াজ আরও বলেছেন, রপ্তানি এবং রেমিটেন্সের গতি ভালো হলেও বিনিয়োগের জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন জরুরি। এনবিআর চেয়ারম্যান জানান, নতুন অর্থ বছরে কর ছাড় কমিয়ে আনা হবে। ব্যবসায়ী উদ্যোক্তাদের অযাচিত কর ছাড় দেওয়ার প্রবণতা বন্ধে সংসদের হাতে তুলে দেওয়া হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। রাজস্ব আয় বাড়ানোর পথে সুশাসনের অভাব বড় বাধা বলে উল্লেখ করেছেন তিনি। আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। আসন্ন 2025-26 অর্থ বছরে শিশুদের জন্য অন্তত 20% অর্থ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। রাজধানীর সিডাপ মিলনায়তনে জনবান্ধব বাজেট ভাবনা শীর্ষক আলোচনার প্রথম পর্বে এই দাবি জানান তারা। সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণ নাবিক এবং বাংলাদেশ কো ক্রিয়েশনে হ্যাপি ভেঞ্চার্স যৌথভাবে এর আয়োজন করে। শিশু বান্ধব বাজেট সেশনে সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। ধারণাপত্র উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এর উপদেষ্টা জাফর সাদিক।
নানা কর্মসূচিতে চট্টগ্রামে স্মরণ করা হয়েছে ভয়াল 29 এপ্রিল। স্থানীয় প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় আলোকচিত্র প্রদর্শনী, সেমিনার ও দোয়া মাহফিলের। এর উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 34 বছর আগে 1991 সালে এই দিনে উপকূলীয় অঞ্চলে প্রায় 250 কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়। এতে নিহত হন অসংখ্য মানুষ। বিএনপির সার্চ কমিটিতে আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্তির অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। বিকেলে নিউ মার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে ঈদগাছা হাটের মোড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শের আলী সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে মতবিনিময় সভা ও তথ্যচিত্র প্রদর্শনী হয়েছে জামালপুরে। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এতে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক। মাসব্যাপী শুরু হয়েছে ইসলামী ব্যাংক ওয়েস্টার্ন ইউনিয়নের ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন চলাকালীন ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ডয়ারের মাধ্যমে প্রতি সপ্তাহে 3টি করে মোট 12টি ফ্রিজার এবং 50,000 রেমিট্যান্স সুবিধাভোগীকে দেওয়া হবে ব্যাকপ্যাক। ইসলামী ব্যাংক টাওয়ারের প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মাহবুব আলম, মাহমুদুর রহমান, মোহাম্মদ সাইদ উল্লাহ ও মোহাম্মদ মাকসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদত হোসেন ও ওয়েস্টার্ন ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওয়ালটনের তৈরি ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ডের এসি কিনে 10 লাখ টাকা পেয়েছেন খুলনার মিঠুন দত্ত। খালিশপুরের চিত্রালী শ্রমিক ময়দানে আয়োজিত অনুষ্ঠানে মিঠুন দত্তের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ অফিসার ওয়াহিদুজ্জামান তানভীর। দেশব্যাপী চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর আওতায় কিস্তি সুবিধায় এসি কিনে এ পুরস্কার পান মিঠুন। এর আগে চলতি সিজনে ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির সহ অনেকেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিন। মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। সব পক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্তের পরামর্শ বিশ্লেষকদের। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নির্বাচন, পুলিশ সপ্তাহের উদ্বোধনীতে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পরাজিত শক্তির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। অপকর্ম বন্ধ করুন, নইলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে বলেছেন মির্জা ফখরুল। খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে কাজ করছে সরকার। প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। চূড়ান্ত মতামত জানাবে 15 মের মধ্যে। আগামী নির্বাচনে সুযোগ দিতে আগ্রহী সিইসি। বাংলাদেশ এখন আর আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের ওপর নির্ভরশীল নয় মন্তব্য অর্থ উপদেষ্টার। ট্রাম্পের শুল্ক নীতিতে চীনের বড় অঙ্কের বিনিয়োগ আসার সম্ভাবনা দেখছেন বিশিষ্টজনেরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।